ইসরায়েলি ট্যাঙ্ক রাফার পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে। মইজুর দাবির মুখে মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার ভারতের। 500 মসজিদ ধ্বংস, কয়েকশো ইমামকে হত্যা করেছে ইসরায়েল। জেল থেকে বের হলেন কেজরিওয়াল। ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের অজ্ঞ বললেন হিলারি ক্লিন্টন। পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনিকে জাতিসংঘে সাধারণ পরিষদের সমর্থন। ইসরায়েলি ট্যাঙ্ক রাফার পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে। ফিলিস্তিনের রাফা নগরীতে ভয়াবহ অভিযান চালানোর সব প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে তারা রাফাকে পূর্ব এবং পশ্চিম অংশে বিভক্তকারী প্রধান সড়কের দখল নিয়েছে। রাফার গোটা পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক। বড় হামলার আতঙ্কে রাফা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেক ফিলিস্তিনি। অনেকে এখনও পালানোর চেষ্টা করছেন। হামাস নির্মূলের নামে গাজায় বড় অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় বাসিন্দারা শুক্রবার জানিয়েছেন তারা রাফার পূর্ব এবং উত্তর পূর্বে প্রায় ধারাবাহিক বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনেছেন। নগরীর এই অংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। হামাস জানিয়েছে তারা নগরীর পূর্ব দিকের একটি মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালিয়েছে। রাফায় গাজার অন্যান্য অংশ থেকে পালিয়ে আসা 10 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন। মইজুর দাবির মুখে মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার ভারতের। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর দাবি অনুযায়ী দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। শুক্রবার ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মালদ্বীপ সরকার ভারতকে শুক্রবারের মধ্যে দ্বীপ রাষ্ট্রটি থেকে সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল। তার আগেই দ্বীপ রাষ্ট্রটি থেকে সামরিক সদস্যদের সরিয়ে নিয়েছে ভারত। এর আগে সোমবার রাতে অর্ধেকের বেশি সেনা সরিয়ে নেওয়া হয়েছিল। দেশটিতে অবস্থান করছিল 80 জনের বেশি ভারতীয় সেনা। গত বছর নির্বাচনী প্রচার অভিযানে মইজুর অন্যতম মূল প্রতিশ্রুতি ছিল এই সেনাদের ভারতে ফেরত পাঠানো। মালদ্বীপের প্রেসিডেন্ট অফিসের প্রধান মুখপাত্র হিনা ওয়ালিদ নিউজ পোর্টাল সান এমবিকে নিশ্চিত করেন ভারতীয় সেনাদের সর্বশেষ ব্যাচ প্রত্যাহার করা হয়েছে। এই দফায় কত সংখ্যক ভারতীয় সেনা মালদ্বীপ ছাড়ল সেই সংখ্যা জানাননি তিনি। এই সংখ্যা পরে জানানো হবে বলেও যোগ করেন তিনি। 500 মসজিদ ধ্বংস, কয়েকশো ইমামকে হত্যা করেছে ইসরায়েল। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চলমান বর্বরতার বড় প্রভাব পড়েছে ধর্মীয় স্থাপন এবং ব্যক্তিদের উপর। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত কমপক্ষে 300 জন ইমাম এবং ধর্মীয় ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া তারা 500-রও বেশি মসজিদ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আংশিকভাবে ধ্বংস করেছে আরও অসংখ্য মসজিদ, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক আল ওমারি মসজিদও। ইসরায়েলিদের বর্বরতা থেকে বাদ যায়নি খ্রিস্টানদের গির্জাও। এখন পর্যন্ত তাদের হামলায় ঐতিহাসিক সেন্ট প্রোপাইরিস সহ 3টি গির্জা মাটির সঙ্গে মিশে গেছে। এছাড়া ধর্ম মন্ত্রণালয় কোরআন পডকাস্ট ইনস্টিটিউটেও হামলার শিকার হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইমাম সহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিরা শরণার্থী শিবির ও হাসপাতালগুলোতে শান্তির বার্তা দিয়ে যাচ্ছেন। তারা ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলো আবারও নতুন করে খুলছেন এবং কোরআনের শিক্ষা দিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর সঙ্গে আলোচনার নির্দেশ ইমরান খানের। গত বছরের 9 মে সংগঠিত তাণ্ডবের জন্য ইমরান খানকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ইমরান খান ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সেনাবাহিনীর সঙ্গে দলের নেতাদের আলোচনায় বসার নির্দেশনাও দিয়েছেন তিনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকে ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তারের 1 বছর পালন করেছে দলটি। বৃহস্পতিবার ওই কর্মসূচিতে বড় ধরনের জমায়েত দেখাতে ব্যর্থ হয়েছে পিটিআই। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার নির্দেশনা দিয়েছেন ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎকারের পর পিটিআই নেতাদের ডাকা এক সংবাদ সম্মেলনে আরিফ আলভিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমর আয়ুব, পিটিআই মুখপাত্র রৌফ হাসান সহ প্রমুখ। সূত্রের খবর, পিটিআই প্রধান ইমরান খান পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই নেতা আরিফ আলভিকে আলোচনার মাধ্যমে সবকিছু ঠিকঠাক করার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। পিটিআই ইমরানের দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে সাবেক প্রেসিডেন্ট সম্প্রতি ইমরান খান ও দেশটির সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দূরত্ব দূর করার চেষ্টা করেছেন। আরিফ আলভি বলেছেন আলোচনা হতে হবে। তিনি দাবি করেন বর্তমান শাসক জোটে থাকা রাজনৈতিক দলগুলোর প্রকৃতপক্ষে কোনো ক্ষমতা নেই। জেল থেকে বের হলেন কেজরিওয়াল। 50 দিন পর জেল থেকে বেরোলেন অরবিন্দ কেজরিওয়াল। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি এই তথ্য দিয়েছে। এনডিটিভির খবরে বলেছে লোকসভা নির্বাচনের প্রচারের জন্য সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। জামিনের কয়েক ঘন্টার মধ্যেই তিহাড় জেল থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী 1 জুন লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনই তাকে তিহাড় জেলে ফেরত যেতে হবে। দিল্লির 7 লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ আগামী 25 মে।
1 জুন পাঞ্জাবের ভোট, 4 জুন ভোটের ফল প্রকাশ। আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত 21 মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির একটি টাকাও তাদের কাছ থেকে পাওয়া যায়নি। উদ্দেশ্য পুরোপুরি রাজনৈতিক। নির্বাচনের আগে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে সরকার প্রচার করতে দিতে চায় না। তারা চায় আম আদমি পার্টিকে ছত্রভঙ্গ করে দিতে। সেই কারণে তারা ইডিকে ব্যবহার করেছে। ইউক্রেনের স্থল আক্রমণ শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রাশিয়া আন্তঃসীমান্ত স্থল অভিযান শুরু করেছে। লড়াইয়ের মধ্যে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও শুক্রবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। 2022 সালের শেষের দিকে খার্কিভ অঞ্চলের বেশিরভাগ অঞ্চল থেকে রুশ বাহিনী পিছু হটে। তবে কিয়েভের সেনারা গোলাবারুদ এবং জনবলের ঘাটতির সম্মুখীন হয় মস্কো এখন সেখানে আক্রমণাত্মক অবস্থানে ফিরে এসেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, স্থানীয় সময় ভোর 5টার দিকে শত্রুরা সাজোয়া যানের আড়ালে আমাদের প্রতিরক্ষা লাইন ভাঙার চেষ্টা করে। ইউক্রেন বলছে তারা রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে, তবে ভিন্ন মাত্রার লড়াই চলছে এবং রাশিয়া সীমান্তের কাছাকাছি একটি অঞ্চলে বিমান হামলাও চালিয়েছে। ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের অজ্ঞ বললেন হিলারি ক্লিন্টন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে। তবে চলমান ফিলিস্তিনিপন্থী ছাত্র আন্দোলনের চরম সমালোচনা করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। শুধু নিন্দায় জানিয়ে ক্ষান্ত হননি, বরং ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের অজ্ঞ বলে মন্তব্য করেন হিলারি। বৃহস্পতিবার মার্কিন দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি ক্লিন্টন বলেন, আন্দোলনকারী অনেক শিক্ষার্থীর সঙ্গে আমার কথা হয়েছে। তারা কেউ মধ্যপ্রাচ্যের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। এই সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, মধ্যপ্রাচ্য নিয়ে যা দেখানো হয়েছে আর শেখানো হচ্ছে তা ভুল। এটি অবিশ্বাস্যভাবে হামাসপন্থী এবং ইসরায়েল বিরোধী। বিক্ষোভকারীদের সমালোচনা করে হিলারি বলেন, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তির জন্য বিল ক্লিন্টনের চেষ্টা সম্পর্কে তারা কিছুই জানেন না। টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও দায়ী করেন তিনি। পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনিকে জাতিসংঘে সাধারণ পরিষদের সমর্থন। জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনিকে সমর্থন দিয়েছে সংস্থাটির সাধারণ পরিষদ। 10 মে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে এই সম্পর্কিত একটি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবে ফিলিস্তিনিকে জাতিসংঘে যোগদানের যোগ্য বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং নিরাপত্তা পরিষদকে বিষয়টি পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃত। 2011 সালে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করে, কিন্তু নিরাপত্তা পরিষদের 5 সদস্য দেশের সবার সমর্থন না থাকায় তা এখনো গ্রহণ হয়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যে গত মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার বিষয়ে ভোটাভুটি হয়। বরাবরের মতো তাতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র, কিন্তু নিরাপত্তা পরিষদের 12টি সদস্য দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের 3 মিত্র ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া। যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল। কয়েক সপ্তাহ পর শুক্রবার আবারও ভোটাভুটি হলো, তবে এই ভোটাভুটি হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। এতে 193টি দেশের মধ্যে 143টি দেশ ফিলিস্তিনিকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে রায় দিয়েছে। ভোটের আগে সাধারণ পরিষদের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, হ্যাঁ, ভোট দেওয়াই হবে এই মুহূর্তের সঠিক কাজ এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনিও আপনার দেশ এই অন্ধকার সময় ন্যায় বিচার, স্বাধীন শান্তির পক্ষে দাঁড়িয়েছিলেন বলে গর্বিত হবেন।